তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। তো এটা আলোচনা করছি কেন? তো বন্ধুরা, আমাদের যে প্রথম চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, এটা ক্লাস 10-এর এনসিইআরটির বইয়ের ফার্স্ট চ্যাপ্টার। এটা আমরা আলোচনা করছি। আর কেন করছি তোমরা জানো সেটা সকলেই। হুম তো চলো, আর বেশি কিছু আমরা কিচ্ছু বলতে যাবো না, আমার যেটা মেন টপিক সেটা আমরা পড়বো। তো বিভিন্ন ধরনের বিক্রিয়ার আমরা ভাগ করে থাকি। রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রকমের হয়ে থাকে। তো একে একে আমরা সমস্ত কিছু আলোচনা করব এবং তোমাদেরকে কেমন ধরনের প্রশ্নও দেই এবং প্রিভিয়াস ইয়ার কেমন ধরনের প্রশ্ন দিয়েছিল সেটা আপনাদেরকে বলে দেবো। চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। তো দেখো, সংযোজন বিক্রিয়া এটা কী জিনিস যদি আমরা বলি, এই বিক্রিয়াটা কী জিনিস, তো আমরা একেবারে শর্টে বলবো। যে সকল বিক্রিয়ায় দেখতে পাচ্ছি তোমরা এখানে একটা উদাহরণ, দুই বা ততোধিক পদার্থ বা মৌল বা যৌগ যাই বলো না কেন, এটা পরস্পর মিলিত হয়ে কেবলমাত্র একটা যৌগই তৈরি হবে, অর্থাৎ অনেকগুলো মিক্সিং হয়ে কেবলমাত্র একটা যৌগই তৈরি হবে, তো সেটাকেই আমরা বলি সংযোজন বিক্রিয়া। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ CaO, তোমরা এটা সকলে জানি এটার নাম কি, ক্যালসিয়াম অক্সাইড এবং জল, এরা একত্রে যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা কলিচুন বলে থাকি। তো অনেক সময় তোমাদের সোজা প্রশ্ন দিয়ে দেয় যে কলিচুনের সংকেত কী হবে, তো CaOH2। হ্যাঁ, তো এই একটাই মাত্র পদার্থ উৎপন্ন করছে, তাই একে আমরা সংযোজন বিক্রিয়া বলি। তো এর বিক্রিয়া যেখানে দুই বা ততোধিক পদার্থ থেকে একটি মাত্র পদার্থ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। অনেকগুলো পদার্থ মিক্সিং হবে, তার ফলে একটাই পদার্থ তৈরি হবে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এবার চলো, যেটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দিয়েছিল, সেটা কি, কলিচুন যে দ্রবণ উৎপন্ন হয় তার দেওয়ালে সাদা রং করতে ব্যবহৃত হয়। যে কলিচুন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জানলাম, সেই কলিচুন কিন্তু দেওয়ালে সাদা রং করতে ব্যবহৃত করা হয়ে থাকে, তোমরা সেটা সকলে জানো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বাউর, এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যখন, দেখো এই দেওয়ালটা আছে, দেওয়ালের উপরে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কলিচুন আমরা দিয়ে দিলাম, কলিচুনের কী দিলাম, প্রলেপ দিয়ে দিলাম। এবার এইটা কী করছে, কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন ধীরে ধীরে বিক্রিয়া করছে, তখন ক্যালসিয়াম কার্বনেটে একটা পাতলা আস্তরণ তৈরি হয়ে যায়। এই ক্যালসিয়াম কার্বনেট, তোমরা এই যে বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করছে, কী করছে, ক্যালসিয়াম কার্বনেট যখন তৈরি করছে এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট যখন তৈরি করছে, একটা আস্তরণ তৈরি করছে, এবং সেই ক্যালসিয়াম কার্বনেটটা যখন তৈরি হচ্ছে তখন কী হচ্ছে, সাদা রং করার দুদিন পরে দেখবে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, দেয়ালটা অনেক চকচকে দেখায়। যখন আমরা এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিই অর্থাৎ কলিচিন যখন দিই, তখন কিন্তু অত চকচকে দেখায় না, কিন্তু যখন 2-3 দিন পর আপনারা দেখবে তখন অনেক চকচকে দেখায়, অনেক তার উজ্জ্বলতা প্রকাশ করে দেয়। তো সেটা কিসের জন্য হয়ে থাকে, তো সেটা হচ্ছে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম যখন কার্বনেট তৈরি হচ্ছে, সেই সময় কিন্তু আমরা দেখতে পাই। জিনিসটা বুঝতে পেরে গেছো? আশা করি জিনিসটা বুঝতে পেরে গেছো। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনারা নিমিষে করতে পারবে। এবং এগুলো বুঝতে পেরেছো, কিউ কেন এটা কিউ লেখা হচ্ছে, তোমরাই বলো তো। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম কিউ কখন লিখি, কিউ কখন লিখি, আপনারা বলুন, কমেন্ট করে জানাবে অবশ্যই কিউ কখন লিখি। তো বন্ধুরা, তোমরা ঠিকই বলেছো, জলীয় দ্রবণ যখন হবে তখনই আমরা কিউ লিখি। আর এল কখন লিখি, তো এল আমরা তরল অবস্থাকে বোঝাতে আমরা এল লিখি। আর এস কখন লিখি, কঠিন অবস্থা, সলিড। আর গ্যাসীয়কে আমরা জি দিয়ে প্রকাশ করি। তো তোমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, সংযোজন বিক্রিয়া। আর একটা দেখো এখানে দুটো, একটা সলিড আর একটা গ্যাস মিশিয়ে কী হয়েছে, একটা গ্যাস তৈরি হচ্ছে। এটা কিন্তু সংযোজন বিক্রিয়ার উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, কারণ অনেকগুলো পদার্থ মিশে একটা তৈরি হচ্ছে, তাই এটা সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ। এবার এই সংযোজন বিক্রিয়ার সময় দেখবি অনেক সময় তাপ তৈরি হয়, তখন এই তাপ উৎপাদন করছে যে রাসায়নিক বিক্রিয়া বলা হয়, তখন তাকে আমরা কী বলবো, তাপ উৎপাদন রাসায়নিক বিক্রিয়া বলবো। যখন তাপ উৎপাদন হবে তখন সেটাকে আমরা কী বলবো, তাপ উৎপাদন রাসায়নিক বিক্রিয়া বলবো। শাক সবজির পচনের ফলে যে জৈব সার তৈরি হয়, সেটিও কিন্তু তাপ উৎপাদন বিক্রিয়ার উদাহরণ। তো এই যে শাক সবজি পচনের ফলে যে জৈব সার তৈরি, সেটা কিন্তু তাপ, সেটাও কিন্তু কিসের উদাহরণ, সেটাও কিন্তু তাপ উৎপাদন বিক্রিয়ার উদাহরণ। এই হচ্ছে ব্যাপার, সেরকম আর কিছু নয়। এখানে আমরা পরের স্টেপ চলে যাব। এবার আমরা বিয়োজন বিক্রিয়া পড়ব। সংযোজন বিক্রিয়া কোনো অসুবিধা নেই, এবার আমরা বিয়োজন বিক্রিয়া পড়ব। তো দেখো বিয়োজন বিক্রিয়াটা কি, তোমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো এখানে কি হচ্ছে, তোমরা এই বিক্রিয়া দেখতে পাচ্ছ,
একটি বিক্রিয়ক পদার্থ ভেঙে, দেখো এই পদার্থ এখানে একটা পদার্থ রয়েছে, সেটা ভেঙে ভেঙে কেমন তৈরি হচ্ছে, অর্থাৎ সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া তোমরা বলতে পারো বিয়োজন বিক্রিয়া। জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা আর আমরা বেশি কিছু বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবে। তাহলে সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া যদি বলা হয় কোশ্চেনে, তখন আপনার বলবে বিয়োজন বিক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছি এখানে একটা পদার্থ থেকে ভেঙে ভেঙে অনেকগুলো পদার্থ তৈরি হচ্ছে। সংযোজন বিক্রিয়া কী হয়েছিল, অনেকগুলো পদার্থ থেকে একটা পদার্থ তৈরি হচ্ছে, এখানে অনেকগুলো পদার্থ তৈরি হচ্ছে একটার থেকে। আশা করি জিনিসটা বুঝতে পেরে গেছো। ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম হচ্ছে কি, পড়াচুন। দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের নাম হচ্ছে কলিচুন। হ্যাঁ, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড কি বলছি ভালো করে শুনবে, ক্যালসিয়াম অক্সাইড তার যে অপর নাম বলতে পারো সেটা কি হবে বন্ধুরা? তো ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম হচ্ছে চুন বা পড়াচুন। হ্যাঁ, এবার যখন এই বিক্রিয়া যখন তাপ উৎপন্ন হবে, তখন এটাকে তাপীয় বিয়োজন বিক্রিয়া বলবো। সিম্পল ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, সেরকম আর কিছু আমাদের এখানে পাচ্ছি না, তাই আমরা এখান থেকে স্কিপ করে যাচ্ছি। এবার আমাদের নেক্সট যেটা ইম্পর্টেন্ট এবং আপনাদেরও ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই আপনাদেরকে দেখো আরও বিক্রিয়ার উদাহরণ হয়েছে। দেখো একটা পদার্থ থেকে অনেকগুলো ভেঙে তৈরি হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট তোমরা এইখানে দেখো যে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড সূর্যকে উত্তপ্ত ধূসর বর্ণ পরিণত হচ্ছে। এই কারণ হচ্ছে আলোর উপস্থিতিতে সিলভার ক্লোরাইড, অর্থাৎ সিলভার ক্লোরাইডকে ধাতব সিলভার এবং ক্লোরিনের গ্যাসে বিয়োজিত করে। তো তোমরা দেখবে এই সিলভার ক্লোরাইড কি হচ্ছে, ধাতব সিলভার ক্লোরিনে কী করছে, সিলভার এবং ক্লোরিনে বিয়োজিত করছে। তো এই হচ্ছে ব্যাপার, সেরকম কিছু নয় আমাদের। এইখান থেকে তোমাদের কিন্তু প্রিভিয়াসের প্রশ্ন আসেছিল, সেটা আপনাদেরকে বলে দিই যে সিলভার ব্রোমাইড এক ধরনের চরিত্র প্রদর্শন করে। সিলভার ব্রোমাইড কী করছে, এক ধরনের চরিত্র প্রদর্শন করছে তোমরা দেখছো। এবং সিলভার ব্রোমাইড এটা কী কাজে লাগে জানো, এই উপযুক্ত বিশেষ করে সাদা কালো ফটোগ্রাফিতে এই সিলভার ব্রোমাইড কিন্তু কাজ করে। তোমাদের প্রশ্ন আসবে সাদা কালো ছবি ব্যবহার করতে কোন পদার্থ ইউজ করা হবে, তখন সিলভার ব্রোমাইড। এখানে যদি তাপ উৎপন্ন, তখন তাপ শোষক বা তাপগ্রাহী বিক্রিয়া বলা হয়। সেরকম আর এখানে কিছু আমরা পাচ্ছি না, তাই এটাও আমরা এখানে স্কিপ করে যাচ্ছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের এখানে কি হলো, বিয়োজন হলো। এবার আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া এটা কি, তো দেখো এখানে একটা সমীকরণ দেখিয়ে দিই। দেখো FeSiO4 একু কেন লেখা হচ্ছে তোমরা সকলে জানো, সেখান থেকে আয়রন সালফেট তৈরি হয়েছে। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে আয়রন অপর মূল্য কপারকে কপার সালফেট এবং দ্রবণদের থেকে প্রতিস্থাপিত করে যা সরিয়ে দেয়, এই বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে আয়রনটা একা আছে, কিন্তু এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে সালফেটের সাথে মিশে গেছে, আয়রন সালফেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার এবং এখানে কপার কিন্তু একা হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিস্থাপন করে দিচ্ছে, অর্থাৎ জায়গা পরিবর্তন করে দিচ্ছে। তাই এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবং জিঙ্ক ও লেড কপার থেকে অধিক সক্রিয় মৌল। এই জিঙ্ক এবং লেড এটা কপার থেকে অধিক সক্রিয় মৌল, তাই কপারটা কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ দুটো সমীকরণে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেরকম আর কিছু নয় আমাদের এখান থেকে। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া কী জিনিস, তোমরা এখানে ওই দুটো করে হবে, বুঝতে পারছো। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বেরিয়াম সালফেটের সাথে অধক্ষেপ তৈরি হচ্ছে S4 2- এবং Ba2+ এর বিক্রিয়ার দ্বারা অপর বিক্রিয়াজাত পদার্থ সোডিয়াম ক্লোরাইড যা দ্রবণ থেকে যায়। এরূপ বিক্রিয়া যেখানে বিক্রিয়কগুলির মধ্যে আয়রনের বিনিময় ঘটে, এদের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়ে থাকে। এবার জারণ বিজারণ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন ম্যাক্সিমাম হয়ে থাকে। তো চলো সেটাও আমরা জেনে যাই। তো দেখো এই যে জারণ বিজারণ জিনিসটা কি, তো দেখো তোমরা এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছ CuO+H2O। এখানে তাপ দেওয়া হচ্ছে, CO এবং H2O তৈরি হচ্ছে। তো রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো পদার্থ যদি অক্সিজেন, কি বলছি, কোনো পদার্থ যখন অক্সিজেন গ্রহণ করে, তখন সেই পদার্থকে আমরা জারিত হয়েছে বলি। কি বলছি, যখন অক্সিজেন গ্রহণ করবে। এবং রাসায়নিক বিক্রিয়ার সময় যখন কোনো পদার্থ অক্সিজেন বর্জন করছে, তখন তাকে আমরা বিজারিত বলবো। তাহলে তোমাদের কী মনে রাখতে হবে যে অক্সিজেন যখন বর্জন করবে, তখন তাকে আমরা বিজারণ বলবো, এবং যখন অক্সিজেন গ্রহণ করবে, তখন আমরা জারণ বলবো।
তোমরা কপার অক্সাইড অক্সিজেন বর্জন করে, দেখতে পাচ্ছ তোমরা CuO, কপার অক্সাইড এটা অক্সিজেন বর্জন করছে, তাই এটা কি বিজারিত হয়েছে। তাহলে কপার অক্সাইড এটা কি একটা বিজারক পদার্থ। অন্যভাবে বলা যায় যে বিক্রিয়ক যখন জারিত হয় তখন অপর বিক্রিয়ক কী হবে, বিজারিত হবে। অবশ্যই একটা যখন জারিত একটা কী হবে, বিজারিত হবে। এরূপ বিক্রিয়াকে বলা হয় দেখো জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি আপনারা জিনিসটা যদি বুঝতে পেরে গেছো। তো দেখো এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ CuO, এখানে বিজারণ, কারণ এখানে অক্সিজেন সে ত্যাগ করে দিচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ H2, এখানে কী হচ্ছে জারণ, কারণ এখানে অক্সিজেন যোগ করছে। সিম্পল, একেবারে সোজা। এইবার দেখো, এবার হাইড্রোজেন নিয়েও একটা কাজ আছে। এবার দেখো, যে বিক্রিয়ায় কোনো পদার্থ যদি অক্সিজেন যুক্ত হয় বা কোনো পদার্থ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয়, এবার হাইড্রোজেন যদি বার করে দেয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হাইড্রোজেন, হ্যাঁ এই বিক্রিয়াটা দেখো, এখানে হাইড্রোজেন কি করছে, কে বার করে দিচ্ছে তোমরা বলো তো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ HCl, এখানে এইচটা বার করে দিচ্ছে, তাই HCl এখানে কি পদার্থ হবে, হাইড্রোজেন যখন আমরা বার করে দেবে, হ্যাঁ, অক্সিজেন যখন গ্রহণ করবে তখন সেটা হবে কি জারণ। আর যখন বিজারণ কখন বলবো, তো বিজারণ যখন অক্সিজেন কি করবে, বার করবে, এবং হাইড্রোজেন যখন নেবে তখন সেটা হবে বিজারণ। জিনিসটা বুঝতে পারছো? তাহলে তোমাদেরকে শর্টে মনে রাখি, বইগুলো বাদ দাও, তোমরা ভালো করে শোনো কথাটা। আমরা জারণ বিজারণ কখনো কাকে বলবো সেটা দেখো। যখন অক্সিজেন গ্রহণ করবে এবং, ভালো করে শুনবে, অক্সিজেন যখন গ্রহণ করবে এবং হাইড্রোজেন যখন বর্জন করবে তখন হবে জারণ। তার বিপরীত উল্টো হবে, অর্থাৎ উল্টো কী হবে, অক্সিজেন যখন বর্জন করবে এখন হাইড্রোজেন যখন গ্রহণ করবে তখন সেটা হবে বিজারণ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। এই যে দুটো বিক্রিয়া দেখো, মনে করো, এবার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই দুটো বিক্রিয়াতে কী হচ্ছে, দেখো কার্বন মনোক্সাইড জারিত হয়ে জিঙ্ক অক্সাইড ধাতব যৌগ বিজারিত। দেখো কার্বন অক্সাইডে জারিত হচ্ছে, হ্যাঁ সরি, কার্বন মনোক্সাইডে এখানে জারিত হচ্ছে, কারণ কী করছে, এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, দেখো এখানে কার্বন রয়েছে, একা অক্সিজেন যুক্ত হচ্ছে, এটা জারিত। আর জিঙ্ক অক্সাইড ধাতব, এখানে দেখতে পাচ্ছি এটা ZNO, এখানে অক্সিজেন যুক্ত আছে, এটা যখন বর্জন করবে তখন কি হবে, বর্জন করলে বিজারিত। বুঝতে পেরেছো? এবার দেখো বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে HCl তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লোরিন জারিত হচ্ছে, ক্লোরিন কী করছে, জারিত হচ্ছে, কারণ এখানে হাইড্রোজেন ত্যাগ করছে, তাই এটা এই HCl2 এটা জারিত। ম্যাঙ্গানিজ অক্সাইড Mn2 অক্সিজেন ক্লোরাইডে বিজারিত হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরে গেছো। এবার অপক্ষয় জিনিসটা কি, তো তোমরা অনেকে জানো কি, যে লোহার তৈরি দ্রব্যগুলো যখন নতুন থাকে তখন চকচকে করে, কিন্তু কিছুদিনের জন্য রেখে দিলে এদের উপরে একটা বাদামি আস্তরণ পড়ে। এ প্রক্রিয়াটাকে সাধারণত বলা হয় লোহায় মরচে ধরা। অন্যান্য কিছু ধাতু এইসব বিবর্ণ হয়ে যায়। কপার এবং সিলভারের উপর কিরূপ আস্তরণ পড়ে তোমরা কি লক্ষ্য করেছো? যখন কোনো ধাতু চারপাশে জলীয় বাষ্প, অ্যাসিড ইত্যাদির মতো পদার্থের দ্বারা আক্রান্ত হয় তখন পদার্থটি ক্ষয়প্রাপ্ত হয়, এবং এই পদ্ধতিকে আমরা বলবো কি অপক্ষয়। আশা করি জিনিসটা বুঝতে পেরে গেছো। এই অপক্ষয় কারণ ধাতুর তৈরি, বিশেষত লোহার তৈরি নানান পদার্থ, যেমন গাড়ির কলের বর, সেতু, লোহার রেলিং, জাহাজ ইত্যাদির ক্ষয় ঘটে, এইসবের জন্য হয়। এবার দুর্গন্ধতা, এটা জিনিসটা কি, তো দেখো অনেক সময় ঘরে ফেলা রাখা চর্বি বা তেলযুক্ত খাবারের স্বাদ তোমরা কি মানে আস্বাদন করেছো, বা গন্ধ কি তোমাদের নিয়েছো? তো দেখো চর্বি বা তেল জারিত হলে পচে যায় এবং এদের গন্ধ এবং স্বাদ পরিবর্তন হয়। সাধারণত জারণ কার্যে বাধাকারী অক্সিডেন্ট পদার্থ, সমূহ পদার্থগুলি চর্বি বা তেলমুক্ত খাবারের যোগ করা হয়। খাবারগুলিকে বায়ুরুদ্ধ পাত্রে রাখলে জারণ কার্যটি খুব ধীরে সংঘটিত হয়। তোমরা কি জানো যে চিপসের প্রস্তুতকারক সংস্থাগুলো চিপসের জারণ প্রক্রিয়া রোধ করার জন্য চিপসের প্যাকেটে সাধারণত নাইট্রোজেনের মতো গ্যাস দ্বারা পূর্ণ করা হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে, যে চিপসের যে প্যাকেটগুলোকে, সেইগুলোকে কোন গ্যাস মানে দিয়ে পূর্ণ করা হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এবং তোমাদের এখান থেকেও প্রশ্ন আসতে পারে যেটা কিসের জন্য করা হয়, কারণ জারণ প্রক্রিয়া রোধ করার জন্য এটা করা হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের টপিক। তো এখান থেকে আমরা কী কী শিখলাম যদি বলি, তো দেখো একটি সম্পূর্ণ রাসায়নিক সমীকরণের
প্রতীকের সাহায্যে বিক্রিয়া এবং বিক্রিয়জাত পদার্থ এবং এদের ভৌত অবস্থা প্রকাশ করা হয়, এটা আমরা শিখলাম। একটি রাসায়নিক সমীকরণ সমতাযুক্ত হয় তখনই যখন রাসায়নিক বিক্রিয়া এবং বিক্রিয়জাত পদার্থের দিকে প্রত্যেকের প্রকার পরমাণুর সংখ্যাটা কী হবে, সমান হবে, তখনই তাকে আমরা মানে কী বলবো, মানে সঠিক সমীকরণ বলবো। সমীকরণের সর্বদা সমতাযুক্ত করা অবশ্যই দরকার, কারণ শক্তির সূত্রটাই ওই বলা আছে। সংযোজন বিক্রিয়া দুই বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে একটি নতুন পদার্থ তৈরি করবে, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার উদাহরণ। বিয়োজন তার উল্টোটা কী হবে, বিয়োজন বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়ার বিপরীত। বিয়োজন বিক্রিয়া একটি পদার্থ বিজিত হয়ে দুই বা ততোধিক পদার্থে রূপান্তরিত হয়। যে সকল বিক্রিয়ক উৎপন্ন পদার্থ পাশাপাশি তাপ উৎপন্ন করে তাদেরকে তাপ উৎপাদন বিক্রিয়া বলে। যে সকল বিক্রিয়া শক্তি শোষিত হয় তাদেরকে তাপ শোষক বিক্রিয়া বলে। যখন একটি মৌল অন্য একটি মৌলের যোগ থেকে মৌলটিকে প্রতিস্থাপন করে তখন তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলছি। দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া দুটি ভিন্ন পরমাণুযুক্ত বিনিময় ঘটে, তখন এটা হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়ার অদ্রাব্য লবণ উৎপন্ন হয়। কোনো পদার্থ থেকে অক্সিজেন বা হাইড্রোজেন গ্রহণ বা বর্জনের ফলে বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে জারণ হলো অক্সিজেন সংযোগ এবং হাইড্রোজেন অপসারণ, এটা হচ্ছে জারণ যখন ঘটবে তখন এখন হবে। আর বিজারণ কখন হবে, যখন অক্সিজেন অপসারণ এবং হাইড্রোজেন যোগ করবে তখন হবে বিজারণ। এটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এবার দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে, তোমরা যদি করতে পারবে তো বলো। তো দেখো এখানে কোনটি সত্য নয়। তো দেখো লেড বিজারিত হচ্ছে, লেড এখানে পিবি, এটা আমরা দেখো এখানে অক্সিজেন ছিল, এখানে কি হচ্ছে, কী তৈরি হচ্ছে, এখানে পিবি একা হয়ে যাচ্ছে। তো এটা এখানে লেড, এখানে এই লেডকে বলছে, আমাদের লেড অক্সাইডকে বলে না লেড, তাহলে এটা কি বিজারিত হয়েছে? তো বন্ধুরা এটা হচ্ছে না লেড। এটা যদি বলতো যে পিবিও তাহলে আমরা সঠিক উত্তর হতো। কার্বন ডাইঅক্সাইড জারিত হয়েছে, এটা কি বলা যাবে? দেখো এখানে সি, কার্বন ডাইঅক্সাইড জারিত হয়নি। যদি কার্বনকে বলা হতো তাহলে কিন্তু জারিত বলতাম, তাহলে দুটো ভুল। দেখো কার্বন জারিত হয়েছে, এটা অবশ্যই। দেখো সি থেকে কী হয়েছে, সি হয়েছে, তো কার্বন জারিত হয়েছে, এটা ঠিক আছে। লেড অক্সাইড বিজারিত হয়েছে, দেখো এখানে লেড অক্সাইড যদি বলতো, এটা এই দুটো উল্টো আছে, তাই এটা ভুল আছে বন্ধুরা, প্রথমে দুটোই। তো আমাদের কোন দুটো ভুল হবে, অপশান এ এবং বি, এই দুটোই কিন্তু ভুল। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বিক্রিয়ার কী ধরনের বিক্রিয়া, তো বন্ধুরা এটা হচ্ছে কী বিক্রিয়া, দেখো Fe2O3 এবং 2Al। এখানে তোমরা বলো, যদি ভালো করে যদি আমাদের ক্লাসটা করেছি তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে যেটা কী ধরনের বিক্রিয়া। তো বন্ধুরা তোমরা অনেকে ঠিকই বলেছ, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো Fe এখানে আলাদা হয়ে গেছে এবং Alটা এখানে O3-র সাথে যুক্ত হয়ে যায়। এবার আয়রন চূর্ণের মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে? তো আয়রন চূর্ণ যাকে আমরা Fe, তার সাথে আমরা যদি কি করি, দেখো বিক্রিয়াটা লেখার চেষ্টা করছি, যদি হয় ঠিকঠাক তোমরা অবশ্যই জানাবে। Fe প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংখ্যা হচ্ছে HCl, হ্যাঁ। তো এটা কি হবে, হাইড্রোজেন গ্যাস নির্গত হবে, আয়রন ক্লোরাইড উৎপন্ন হবে। অবশ্যই যখন হাইড্রোজেন এখানে দেখো FeCl হবে, আর কি হবে, H2O হবে। এটা সমাধান বিধান করতে পারো তোমরা, হ্যাঁ। তো প্রথম এই অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তো আজকে এখানে শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য